Prabal Pratap. Yes. Mr. Judicial Servant, I order you to order the registration of FIR against ACP Vikasnagar Lucknow and Your Duplex Honor, Technologies Your Honor, must. and the Sovereign and Duplex Technology Services for running cybercrime syndicate in across the country. That's all from my side. Everything is on record in 105 pages of the file, and that's all from my side. And these are few papers I have. So at this point, ये दे देना मादर चौथ CGI প্রিয় দর্শক, অনেক দিন থেকে আপনাদের মাঝে আমি আসতে পারিনি, কারণ অনেক দিন থেকে আমি মানসিক চাপে এবং প্রচণ্ড ব্যস্ততার মাঝে ছিলাম। কারণ আজকেও আসতাম না। আজকে আমার সঙ্গে সামঞ্জস্য একটি ঘটনা ঘটে যাওয়া আমার মতো সেই সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালতের একটি বিশেষ পার্থক্য নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। দর্শক, এই যে স্ক্রিনশটে আপনাকে সর্বপ্রথমে ভিডিওটা দেখালাম, যে এই লোকটি বা এই ছেলেটি যে আদালতে ফাইলটা ছুঁড়ে মারল বিচারকের দিকে এবং অকট্য ভাষায় গালিগালাজ করলো, এই ছেলেটি সর্বপ্রথমে এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন করেছিল, সেখানে খারিজ করে দিয়েছে। তারপরে সুপ্রিম কোর্টে এসছে, দেশের সর্বোচ্চ আদালতে, মানে নিজের মামলাকে পরিচালনা করতে বা কোনো একটি অর্ডার পাস করতে বা কারো বিরুদ্ধে একটি এফআইআর দারাজ করার জন্য এই আদালতে এসেছিল এই লোকটি পার্টি ইন পার্সন। আমাদের ভারতের সংবিধানে অবশ্যই আছে যে কোনো ব্যক্তি নিজের মামলা নিজের অধিকার বুঝিয়ে নিতে পারবে, যে কোনো আদালতকে যে নিজের উকিল বাবু ছাড়াই যদি সম্পূর্ণ ওর আইনি অভিজ্ঞতা থাকে। যাই হোক, এই লোকটি যে এই আদালতে এসেছিল তার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ তথাকথিত উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট আদালতে রায়গঞ্জ সিভিল জুনিয়র ডিভিশনাল কোর্টে, কিন্তু আমিও 10/7/2026 সেই পার্টি ইন পার্সন হয়ে আদালতের সামনে আদালতে বিচারক উপস্থিত না থাকায় আমি তাদেরকে জানালাম যে দেখুন, এটাকে শুনানি করার অত্যন্ত জরুরি, অতিরিক্ত ভারপ্রাপ্ত আদালতে আমার মামলাটিকে পাঠা হোক। তখন তারা আমার কথার প্রেক্ষাপটে অতিরিক্ত ভারপ্রাপ্ত এডিশনাল আদালতে মামলাটা আবার ট্রান্সফার করলো। সেখানে কিন্তু আমি হাজির হলাম। আমি এই মামলার কিন্তু ডিফেন্ডেন্ট মানে বিবাদী হাজির হলো না। সেখানে শুনানির জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত থাকলাম এবং আমি নিজেই ক্রস এক্সামিনেশনের জন্য বাদীদের জন্য প্রস্তুত ছিলাম এবং অর্ডার পাস করার জন্য। সেখানে বিচারক আমাকে অত্যন্ত আশ্বাস দিলেন এবং অত্যন্ত আশ্বাসের বলে আমাকে জানালেন যে দেখুন, আজকে তো ডেটের দিন, আজকে সাক্ষী ক্রস এক্সামিনেশন, যেহেতু অতিরিক্ত আদালতে তারা হাজির হয়নি, এর প্রেক্ষাপটে তোমার শুনানি বা এটা অবশ্যই নিশ্চিত হবে, বিচার পাবা। তিনি আমাকে আশ্বাস দিলেন এবং ভদ্রনম্রভাবে আমাকে ভালোবাসা দেখিয়ে তাই বিচারক সম্পূর্ণ আমার সঙ্গে সহানুভূতি দেখালেন। কিন্তু এই লোকটি এই যে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর ঘটনাটা ঘটিয়ে দিল এত বড় একজন বিচারকের সামনে, এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং এটা একটা খারাপ জঘন্য। একজন বিচারকের উপরে এরকম ভাষা বলাটা, ফাইল ছুড়ে দেওয়াটা একটা কোর্ট অফ কন্ডম। এখানে সুপ্রিম কোর্টের বিচারক অত্যন্ত মানবিক দেখিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারক চাইলে পরে এই লোকটিকে কোর্ট অফ কন্ডমে এনাকে জেলে পাঠাতে পারতো বা এনার জরিমানা করতে পারতো, এনাকে শাস্তি প্রদান করতে পারতো। আদালত কখনো চায় না যে ন্যায় বিচার কোনো মানুষ পাক না, এটা চায় না। আদালত চায় সবসময় যে প্রত্যেকটা মানুষ ন্যায় পায়। তার জন্য তো তাকে পরীক্ষা করাতে হবে মামলাটা সত্য কি সত্য না। আমি এই 10/7/2026 তারিখে তার সঙ্গে আমি একটা আবার অতিরিক্ত আদালতের সহজাতক ক্ষমতা প্রয়োগ করে একটি আমি রিপোর্ট দাখিল করাইছি। সেই রিপোর্টটা হচ্ছে 151 ধারা মোতাবেক 151 ধারা মোতাবেক মানে আমার বিরুদ্ধে বাদীরা আরও একটি গুরুতর অপরাধের মামলা নিয়ে এসছে মিথ্যা, যার ধারা দেওয়া হয়েছে, আপনাকে ধারাগুলো দেখাচ্ছি। ধারা হচ্ছে 147, ধারা হচ্ছে 123, ধারা হচ্ছে 139, চুরি, দাঙ্গা এবং সম্পত্তি হরণের এরকম মামলা দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কাল্পনিক মামলা দিয়েছে। আমি জায়গাতে অথচ উপস্থিত ছিল না, এর সঙ্গে আরও প্রেক্ষাপটে আছে, অত ভিডিওতে বলা যাবে না। এই মামলাটা আমি আবার দেওয়ানি আদালতে করেছি, একদম সম্পূর্ণ এভিডেন্স আকারে এবং প্রমাণ সহিত আকারে লিপিবদ্ধ বা দাখিল করেছি রিপোর্ট আকারে। আদালত আমার গ্রহণ করেছে। এই মামলাটি এখনও আমি বেল নেইনি। আমার এটা বেল নেওয়ার
দিন ধার্য করা আছে 30/7/2026 তারিখে, 30/7/2026, মানে এই মাসের 30 তারিখে। দর্শক, এরকম মিথ্যা মামলা যতই আসুক না কেন, কিন্তু সত্যর কাছে কখনো মিথ্যা দাঁড়াতে পারবে না। ঘাবড়াবার কোনো দরকার নেই দর্শক, আমাদের দেশে সব রকম ব্যবস্থা আছে ন্যায় পাওয়ার জন্য। যদি তোমার পয়সা সংকট থাকে, অর্থ সংকট থাকে, তাহলে প্রত্যেকটা জেলা আদালতে ডিএলএস মানে লিগাল আইনি পরিষেবা পাওয়ার জন্য একটি ফ্রি সরকার পরিষেবা খুলে রেখেছে। সেই পরিষেবা তো আপনারা গিয়ে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তবে ফৌজদারি আদালতের ক্ষেত্রে একটু এটা ভিন্ন হয়, তবে দেওয়ানি আদালতে কিন্তু কারেন্টলি কাজ করে। যাই হোক দর্শক, এই প্রেক্ষাপটে আমাদের দর্শক, এই যে আমার ফৌজদারি মিথ্যা মামলাটা, তার জন্য আমাদের একজন বিশেষত ভালো এবং সে উকিলবাবু, ইমানদার উকিলবাবুর সঙ্গে আমি কথা বলেছি। সে একজন খুব ভালো ব্যক্তি, আমাদের ইটাহারের উকিল, সিনিয়র উকিল হবিবুর মহাশয় সাহেবকে বললাম যে দেখুন স্যার, আমার এই মামলাটা পুরোপুরি মিথ্যা, ওনার সঙ্গে আমার আগে থেকেই পরিচিত, আমাকে এই মামলাটা পুরোপুরি আপনাকে ফ্রি থেকে করে দিতে হবে, তবে এটা আপনি ব্যক্তিগতভাবে করবেন। উনিও কিন্তু আমাকে এই মামলা ফ্রিতে করবে না এরকম কোনো আশ্বাস দেখায়নি। উনি আমাকে আশ্বাস দিয়েছে ঠিক আছে, চিন্তা করতে হবে না, তবে কিছু তো ওনাকে সম্মান দিতে হবে। এই মামলাটা পুরোপুরি মিথ্যাবাদী করেছে। অতএব দর্শক, যত রকম তোমরা মামলায় চাপে থাকুন না কেন, যা কিছু তোমার ক্ষতি হোক না কেন, সম্পূর্ণ এভিডেন্স দিতে পারলে অথচ কোর্ট তোমাকে যা ক্ষতিপূরণ হয়েছে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে তোমাকে সব ক্ষতিপূরণের দেওয়ার ব্যবস্থা করবে, তোমার কোনো ক্ষতি হবে না পরবর্তী পাবে। তবে তোমাকে এরকম মামলা চলাতে প্রচুর ধৈর্য এবং সহানুভূতি এবং তোমাকে নম্রতা হতে হবে, তারপরে তুমি বিচার পাবা এবং তোমাকে সঠিক পথে চলতে হবে। দর্শক, ক্ষতি হওয়ার কোনো ব্যাপার নাই, তোমার নোকসান হওয়ার কোনো ব্যাপার নাই, আদালত সর্বোচ্চ বিচারের জন্য আছে। যতই মিথ্যা সামনে আসুক না কেন, সত্যর সামনে মিথ্যা দাঁড়াবে না। এই লোকটি পুরোপুরি অন্যায় করেছিল, সুপ্রিম কোর্টে এত বড় বিশাল জায়গায় বিচার পাওয়ার বা একটি কোনো আবেদন করার সুযোগ পেয়েছিল লোকটি, সেই আবেদনটুকুকে কাজে লাগাতে পারল না। দর্শক, আমি যদি এমন জায়গায় আবেদন পাওয়ার সুযোগ পাইতাম, 100% আমি আবেদনটিকে সাকসেস করার বা কার্যকর করার চেষ্টা করতাম। নিশ্চয়ই আদালত এরপর আর একটা সুযোগ দিত তাকে, নাই খুব দ্রুত রিকোয়েস্ট করতো, আদালত কিন্তু সম্পূর্ণভাবে তার আবেদনটাকে খারিজ করতো না। যদি রিকোয়েস্ট করে থাকতো তখন